এবার আজ আমরা টেস্ট পেপার সলিউশন করব ক্লাস 10 এর যেটা সেট নাম্বার 8 পেজ নাম্বার 117 অর্থাৎ 117। এখানে যে এমসিকিউ কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলো আজকে সলিউশন করা হবে। আর এভাবে নিয়মিত সলিউশনের ভিডিও আপলোড করা হয় এই চ্যানেল থেকে। পুরো টেস্ট পেপার সলিউশন পাবে তোমরা এই চ্যানেল থেকে। কোশ্চেন নাম্বার 1 এর আই। রাম 500 টাকা 9 মাসের জন্য এবং শ্যাম 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশের মধ্যে যে অনুপাতে বণ্টিত হবে, লভ্যাংশ তাদের মধ্যে যে অনুপাতে বণ্টিত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমরা দুজন, যেহেতু এমসিকিউ আমরা একটু ট্রিকি করার চেষ্টা করব, খুব সহজে দারুণভাবে যাতে তার আমরা উত্তর বের করে নিতে পারি। তাহলে আমাদের কাছে দুজন আছে, এক হচ্ছে রাম আর অন্যজন হচ্ছে শ্যাম। আচ্ছা, এবার এই রামের যে মূলধন সেটা কিন্তু আমাদের কাছে রয়েছে 500 টাকা, এই টাকাটা তার কাছে আছে। আর শ্যামের মূলধন রয়েছে 600 টাকা, ব্যাস। কিন্তু ওরা ভিন্ন ভিন্ন সময়ের জন্য এই মূলধনটা নিয়োজিত করেছে। তার মানে ভিন্ন সময় বলতে আমরা এখানে কিন্তু মিশ্র যে অংশীদারি কারবার সেটার কথা বুঝবো। সরল অংশীদারি কারবারের জন্য সময় একই হয়, কিন্তু মিশ্র অংশীদারি কারবারে সময় ভিন্ন হয়। তো রাম 9 মাসের জন্য, আর এই এদের লভ্যাংশের অনুপাত বের করাতে গেলে আমাদেরকে যে টাইমটা দিয়েছে সেই টাইমটা গুণ করাতে হবে, অর্থাৎ যে সময়টা দিয়েছে সেটা আসলের সঙ্গে গুণ করাতে হবে। তাহলে ও 9 মাসের জন্য নিয়েছে, তাহলে 9 মাস লিখে দিলাম এর জন্য। আর শ্যাম ও 5 মাসের জন্য নিয়েছে, তাহলে এর সাথে 5 মাস করে দিলাম। এখন এই দুটোকে গুণ করালে আমরা ওদের যে লভ্যাংশের অনুপাত সেটা আমরা পাবো। গুণ করিয়ে অনুপাত করালে তাহলে আমরা দেখলাম যে আসলের সঙ্গে সময়টাকে গুণ করাতে হচ্ছে। এখন এদের মাঝখানে একটা অনুপাত চিহ্ন বসে। এটা আমরা সোজাও লিখতে পারতাম এরকম ভাবে যে 500 ইন্টু 9, তারপর একটা ইস্টু দিয়েছি। এখানে যে 600 আছে তার সাথে 5 গুণ করিয়েছি, যেহেতু আমরা এদের অনুপাত বের করার চেষ্টা করছি। এর পরের বার আমরা কি করব, এটাকে গুণ করার তো কোনো দরকার নেই, দুপাশ থেকে এই দুটো শূন্য আর এই দুটো শূন্য বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমার কাছে থাকে 5 ইন্টু 9, আর এখানে 6 ইন্টু 5। তার মানে এই বাদ দেওয়া হলো মানে 100 দিয়ে অ্যাকচুয়ালি ওদেরকে ভাগ করে দেওয়া হলো। এবার এই যে 9 আছে আর এই 6 আছে এটাকে আমরা ডিভাইড করতে পারি, আর এই 5 আর এই 5 দুপাশ থেকে উড়িয়ে দিতে পারি। অর্থাৎ অনুপাতের প্রথম পদ আর দ্বিতীয় পদে যারা থাকে তার যদি মিল থাকে তাদেরকে উড়িয়ে দেওয়া যায়। তাহলে এক্ষেত্রে আমরা 5 বাদ দিয়ে 9 পেলাম, আর এখানে পেলাম 6। এটাকে যদি আবার 3 দিয়ে ছোট করি, তাহলে মানে ভাগ করি, ডিভিশন করি, তাহলে আমরা পাবো 3:2। এটা কারণ 3 3 কে 9 আর 3 2 6। তাহলে ওরা যে লভ্যাংশের অনুপাতে ভাগ করে নেবে সেটা কত হবে? 3:2 হবে। ওদের যে লভ্যাংশের অনুপাত সেটা আমরা 3:2 পেয়ে গেলাম। আর এই অঙ্কের জন্য অপশন রয়েছে এ তে, তাহলে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অপশন এটার জন্য। এরপরে যে অঙ্কটা সেটা বলেছে ax² + bx + c একটি সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। তাহলে আমাদের যে পরের অঙ্কটা রয়েছে 2 দাগের জন্য, সেটা হচ্ছে ax² + bx + c = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এক্ষেত্রে সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হবে কিনা সেটা মানে কোন শর্তে হবে সেটা আমাদেরকে দেখাতে হবে। বীজদ্বয়ের প্রকৃতি দেখাতে গেলে আমাদেরকে নিরূপককে দেখাতে হবে, নিরূপক। আর এই নিরূপকটা হচ্ছে b² - 4ac এটা। এবার এই b² - 4ac যেটা ওর মানের উপর ডিপেন্ড করে যে বীজদ্বয় কেমন প্রকৃতির হবে। এক্ষেত্রে আমরা যেটা তৈরি করার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে নিরূপকের মান সেটা > 0, <0 নাকি =0, আমরা এটা চেষ্টা করব বের করতে। কেন? কারণ বলেছে বীজদ্বয় বাস্তব আর অসমান। আচ্ছা, এই যে নিরূপক b² - 4ac এটা 3টে কন্ডিশন হয়। যদি 0 হয়, b² - 4ac এর মান যদি শূন্যর সাথে সমান হয়, তাহলে বীজদ্বয়ও সমান হয়। যেহেতু সমান মানে বাস্তব তো হচ্ছেই, তাহলে বাস্তব হবে। আর যদি b² - 4ac এই নিরূপকটা > 0 হয়, তাহলে এরা অসমান হয়। বাস্তব তো হবেই, অসমান, এটা অসমান হবে আর এটা বাস্তব হবে। আচ্ছা, আর যদি b² - 4ac এ নিজে <0 হয়, অর্থাৎ নেগেটিভ হয়,
সেক্ষেত্রে অবাস্তব ভালো মানে মান চলে আসে অবাস্তব। তাহলে আমাদের কাছে যেটা জিজ্ঞেস করেছে যে বীজদ্বয় সমান নয়, অ্যাকচুয়ালি বীজদ্বয় অসমান আর হচ্ছে বাস্তব। তাহলে আমরা বলতে পারি ঠিক এই যে শর্ত, এই শর্তের জন্য হচ্ছে, তার মানে গ্রেটার দ্যান 0। তাহলে আমরা বলবো b² - 4ac, এখানে যদি লিখি b² - 4ac, এটা গ্রেটার দ্যান 0 হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের শর্ত। আর এটা কোন অপশানে রয়েছে? অপশান এ তে রয়েছে 2 দাগের জন্য। এরপরে চলে যাবো আমরা 3 দাগের অঙ্কটা। 3 দাগের অঙ্কটাও বেশ সুন্দর একটা অঙ্ক, সেটা আমরা খুব সহজে করে ফেলবো। এগুলো হচ্ছে বীজদ্বয়ের প্রকৃতি বের করার, যে আমরা কিভাবে বীজদ্বয়ের প্রকৃতি চেক করি সেটা দেখা গেল নিরূপকের সাহায্যে। এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কটা হচ্ছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি একটা আর একটা 3 সেমি। তাহলে আমি একটা সার্কেল আঁকলাম একটু বড় সড়। এবার এটা ওর সেন্টার, এখান থেকে ওর যে ব্যাসার্ধ রেডিয়াস পেয়েছি 5 সেন্টিমিটার। আর একটা বৃত্ত, তারও রেডিয়াস রয়েছে 3 সেন্টিমিটার, অর্থাৎ ব্যাসার্ধ 3 সেমি। ওরা পরস্পরকে বহিয়ে স্পর্শ করে, অর্থাৎ বাইরের দিকে স্পর্শ করেছে এভাবে। এটা ছোট হবে একটু। এই হচ্ছে ওর সেন্টার, আর সেন্টার থেকে আমি রেডিয়াস এদিকে দিলাম, তাহলে 3 সেন্টিমিটার হলো। বলে দিয়েছে যে প্রথম বৃত্তের এই মানে বৃত্ত দুটির কেন্দ্রের মধ্যে দূরত্ব। তাহলে এটা যদি আমি ও ধরি আর এটা যদি ও ড্যাশ ধরি, তাহলে এইখান থেকে এইটুকুর দূরত্ব জিজ্ঞেস করেছে, এটা প্লাস করলেই তো হয়ে যাচ্ছে। তাহলে 5 সেমি প্লাস 3 সেমি ইকুয়াল টু 8 সেন্টিমিটার হয়ে গেল। এটা কোন অপশানে রয়েছে? অপশন নাম্বার ডি তে রয়েছে। তাহলে অপশন ডি এটার জন্য কারেক্ট অপশন হচ্ছে। এরপরে চলে যাবো 4 দাগের অঙ্কে। 4 দাগে একটা খুব ইন্টারেস্টিং অঙ্ক দিয়েছে, যেটা ত্রিকোণমিতির একটা অঙ্ক। ত্রিকোণমিতির পূরক কোণের অঙ্ক দেখে মনে হচ্ছে, কারণ ওখানে a প্লাস বি বলা আছে, a প্লাস বি এর কথা বলা আছে, যেটা a প্লাস বি 90 ডিগ্রি যোগ করে লেখা আছে। আমরা এখন করবো 4 দাগের অঙ্ক। আচ্ছা, a প্লাস বি এটা যদি 90 ডিগ্রি হয়, তার মানে এখানে a একটা কোণ আর b একটা কোণ, দুটো কোণ, সেই দুটো কোণের যোগফল 90। তার মানে এটা পূরক কোণে আছে। আর মান লেখা আছে tan a ইকুয়াল টু 3/4। আচ্ছা, tan a ইকুয়াল টু 3/4। তাহলে আমাদের cot b এর মান বের করাতে হবে। cot b, উত্তরে b আছে, তাহলে এখানে a রাখার কোনো দরকার নেই। আমি b এর মানটা একবার বের করে নিই। b সমান সমান 90 ডিগ্রি মাইনাস এই এটাকে ওদিকে নিয়ে যায়, তাহলে a হয়ে গেল। তাহলে b এর মান আমরা পেয়ে গেলাম। 90 থেকে a কে মাইনাস করলেই b এর মান পেয়ে গেলাম। এইবার আমাদের যেটা কাজ হবে সেটা হবে যে এখানে আমরা tan লিখবো, আর এই এটাকে 90 মাইনাস b করে দেবো, আর ওপাশে আমাদের কে আছে 3/4। কিছুই করা হয়নি, অ্যাকচুয়ালি এখানে যে a রয়েছে সেই এটা চেঞ্জ করা হয়েছে 90 মাইনাস b দিয়ে। এইবার এই 90 একটা কাজ হচ্ছে সবসময় ট্যানকে চেঞ্জ করা, বদলে দেওয়া। তাহলে 90 ট্যানকে কি করে? বদলে দেয়। কোথায়? কটে বদলে দেয়। আর এখানে যে থাকে তাকে নিয়ে বসে পড়ে, তার মানে b বসবে, ওদিকে 3/4 হয়ে গেল। তাহলে আমরা cot b এর মান পেয়ে গেলাম 3/4। আর এবার বলছি এই যে 90টা, এই 90টা এই ট্যানকে বদলে দেবে, মানে চেঞ্জ করবে। ট্যান বদলে কোথায় যায়? কটে যায়। যেমন আমরা যদি লিখি সাইন চেঞ্জ হয়ে কোথায় যায়? সাইন তো কজে চলে যায়। আচ্ছা, ট্যান তাহলে কোথায় যায়? ট্যান বদলে কটে যায়। আর সেক বদলে কোসেকে যায়। ওটা লেখার এখন প্রয়োজন নেই, তাহলে আমরা এইটুকু বুঝে গেলাম। আচ্ছা, এই এটা কত নম্বর অপশানে আছে? এটা হচ্ছে অপশন এ তে আছে। তাহলে এর জন্য অপশন এটা রাইট অপশন হচ্ছে। এবার আমরা যাব 5 দাগের অঙ্কে। আর 5 দাগের অঙ্কটা আমরা একটু ট্রিকি করব, এত ক্যালকুলেশনস করব না। একটা প্ল্যান বানিয়ে নেব, যার সাহায্যে খুব সহজে আমরা ওর মানটা বের করে নিতে পারি। যেমন বলে দিয়েছে দুটি ঘনকের আয়তনের অনুপাত। আচ্ছা, দুটি ঘনকের আয়তনের অনুপাত, এখানে যদি একটা সবচেয়ে শর্টকাট উপায় করতে চাই তাহলে খুব ট্রিকি একটা ব্যাপার। যেমন যদি বলে দুটি ঘনকের আয়তনের অনুপাত। আচ্ছা, তার আগে আয়তন কথাটার মানেটা একটু বুঝে নিই। এই আয়তন মানে এর মাত্রা হচ্ছে 3টে, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা গুণ করা থাকবে। আচ্ছা, গুণ করা থাকবে মানে আয়তন অ্যাকচুয়ালি ঘন ব্যাপারটা না, ঘন একক, এ বেরোয় উত্তর। আচ্ছা, এই ঘন মানে কারো পাওয়ারে 3 করা আছে, মানে কিউব করা আছে। তাহলে কারো পাওয়ারে কিউব করা আছে, তার মানে আমি বুঝবো যদি কারো পাওয়ারে কিউব করা থাকে সেই কিন্তু আয়তনে আছে। তাহলে এই আয়তনে আছে মানেই তার পাওয়ারে কিউব আছে। আমাদের কোথায় যেতে হবে? ক্ষেত্রফলে যেতে হবে। সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাতে বের করতে বলেছে, তার মানে ক্ষেত্রফল তো আবার বর্গ এককে বেরোয়। তাহলে ওটা যদি বর্গ এককে বেরোয়, তার মানে তার জন্য আমরা স্কোয়ার নিতে পারি না। তার মানে এটা আমরা বোঝাতে চাইলাম এভাবে
যে আয়তনের যদি অনুপাত 1:27 হয়, তার মানে এই 1 আর 27 নিশ্চয়ই কারো না কারো কিউব করা আছে। তাহলে 1 এর কিউব আর এদিকে 3 এর কিউব করা আছে, এটা বুঝলাম। এটা তো আয়তন লেখা, আয়তনের অনুপাত দেওয়া আছে, তার মানে এই 1 আর 27 যেটা, সেটা নিশ্চয়ই কারো কিউব করেই হয়েছে। যেহেতু আয়তন তাই কিউব থাকবে পাওয়ারে। তাহলে মূল বিষয়বস্তু কোনটা? এই 1 আর এই 3। এবার আমরা ওর কি বের করব? ক্ষেত্রফলের অনুপাত, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে অ্যাকচুয়ালি তো ক্ষেত্রফলের অনুপাত, আর অনুপাতে বাদবাকি যে ডেটাগুলো থাকে সেগুলো তো উড়ে যায় সমান থাকলে। এবার আমরা যেহেতু ক্ষেত্রফলের অনুপাত বের করব, তাই জন্য এই মূল বিষয়বস্তুটাকে স্কোয়ার করে দিলেই উত্তরটা চলে আসবে। তাহলে 1:9 হবে। এটা সবচেয়ে মজাদার শর্টকাট একটা উপায় এটা করে ফেলার জন্য। আমি আরেকবার বুঝিয়ে দিই। যেহেতু আমাদের আয়তন লেখা, আয়তন মানে ঘন, আর ঘন মানে কিউব হয়, তার মানে এই আয়তনের অনুপাত আছে মানে এটা নিশ্চয়ই কারো না কারো কিউব করেই এই আয়তন অনুপাতটা হয়েছে। আর কিউব করে হয়েছে, কিন্তু কার কিউব করে সেটা খুঁজলাম। 1 আর 3 এর কিউব করে এটা হয়েছিল। এবার আমাদের করতে হবে ক্ষেত্রফল, অর্থাৎ বর্গ এককে বেরোবে। বর্গ মানে তো স্কোয়ার হয়, তার মানে আমরা যেটা মূল বিষয় যেটাকে, সেটাকে আমরা যদি স্কোয়ার করি তাহলেই সেই অনুপাতটা বেরিয়ে যাচ্ছে। তাহলে 1:9 হয়ে গেল। এবার আর একটা জিনিস রয়েছে, সেটা আমরা একটা ডেটা লিখবো, সেই ডেটা অনুযায়ী পরবর্তীটা করবো। আচ্ছা, এর যে উত্তর হলো 1:9 হলো, অপশন কোনটা? অপশন হচ্ছে সি। এটা কিন্তু সি অপশানে রয়েছে। তাহলে এভাবে আমরা খুব সহজে এই টাইপের সমস্ত অঙ্ক করে ফেলতে পারি। আরেকবার একটুখানি বুঝে নেওয়া যায়। এই যে আয়তন আছে, এই আয়তনটা কিউব করা আছে, তার মানে 1 এর কিউব করে 1 হয়েছে, 3 এর কিউব করে 27 হয়েছে। তাহলে যেটা আমরা পেয়েছি 1 আর 3, এটাই তো মূল বিষয়বস্তু। এইটাকে আমরা স্কোয়ার করালেই ওর ক্ষেত্রফল বেরিয়ে যাবে, ক্ষেত্রফলের অনুপাত বেরিয়ে যাবে। আমরা পরবর্তী চলে যাব 6 দাগের অঙ্কে। এটা ছিল আমাদের 5 দাগের অঙ্ক, আর এবার আমরা চলে যাব 6 দাগের অঙ্কে। 6 দাগের অঙ্কে হচ্ছে, এখানে বলেছে কিছু ডেটা আছে। কিছু ডেটা হচ্ছে 2, 3, 2, 3। ডেটাগুলো হচ্ছে আমাদের 2, 3, 5, 6, 2, 4, 2, 8, 9। দেন আছে হচ্ছে 4, 5, 4, 7, 4, 4। এদের জিজ্ঞেস করেছে এই তথ্যের সংখ্যাগুরু মান। আচ্ছা, সংখ্যাগুরু মান মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই যে তথ্যগুলো দেওয়া আছে, এই সমস্ত ডেটাগুলো দেওয়া আছে, এদের মধ্যে কোন ডেটাটা সবচেয়ে বেশি বার রিপিট হয়েছে, সবচেয়ে বেশি বার এসেছে। তাহলে আমি যদি দেখি, এর মধ্যে আমার মনে হচ্ছে যে সবচেয়ে বেশি বার এসেছে 4, কারণ 4 এসেছে একবার, এই 2 বার, 3 বার, 4 বার, 5 বার। তাহলে এই 5 বার এসেছে 4, 5 বার এসেছে। তার মানে সবচেয়ে বেশি বার এসেছে কোন ডেটা বা তথ্যটা? এসেছে 4। তাহলে এই যে তথ্যের সংখ্যাগুরু মান হবে, এর সংখ্যাগুরু মান হবে আমরা বললাম 4। ব্যাস, এটা আমাদের উত্তর। এই উত্তরটা লেখা রয়েছে আমাদের অপশন নাম্বার সি তে। তাহলে এটা আমাদের সি অপশন হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, সংখ্যাগুরু মান বলতে কি বোঝায়? যে সংখ্যাটা বা যে ডেটাটা সবচেয়ে বেশি বার আছে, সেটাকেই আমরা সংখ্যাগুরু মান হিসেবে ধরবো, সহজে বুঝলে। তো এই ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। এটা টেস্ট পেপার সলিউশন ছিল, ক্লাস 10-এর সমস্ত পেজগুলো, সে যে কোনো টেস্ট পেপারে হতে পারে, আমরা আপলোড করে দেবো আমার এই চ্যানেলে। এই ধরনের ভিডিও নিয়মিত প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। থ্যাংক ইউ।